রাত, আজ রোববার, আজ ছুটি, ঝকঝকে সকাল একদম। কিন্তু আজকে হচ্ছে বেস্ট ডে বাইরে গিয়ে আঁকার, মানে আউটডোর স্টাডি করার, যেটা খুব ইম্পর্ট্যান্ট। চলো দেখা যাক বাইরে গিয়ে কী আঁকা যায়। আর এই হচ্ছে আমার ইছাপুরের রাস্তা। এই জায়গাটা বেশ সুন্দর, মানে মফস্বল জায়গা, সবই পাওয়া যায় এখানে। আজকে আমরা যাচ্ছি আমার খুব প্রিয় জায়গা। ছোটোবেলা থেকে এই জায়গাটায় খুব এসেছি, যখন বাইরে কাজ করতে গেছি এই জায়গাটায় খুব বেশি মিস করেছি। সেটা হচ্ছে দেবীতলা গঙ্গার ঘাট। এটাকে ক্ষুদিরাম ঘাটও অনেকে বলে থাকে। এই হচ্ছে সেই ঘাটটা। এই দেখুন একটা বিরাট বড় বট গাছ রয়েছে, কি সুন্দর না গাছটা। এত বড় বট গাছ না আমাদের এখানে আর সেরমভাবে নেই, দু একটা ছিল, সেগুলো সব কেটে ফেলেছে প্রোগ্রেস ডেভেলপমেন্টের নাম করে। আমি যতবারই আসি এই গাছটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি, কি সুন্দর গাছটা। একটা গোটা গলি জুড়ে গাছটা রয়েছে। আর এই গাছটার থেকে ডান দিকে ফিরলেই মা গঙ্গা। এর চেয়ে সুন্দর জায়গা আমার কাছে তো অন্তপক্ষে কিছু নেই। তো আজকে আমি এসেছি মেনলি এই নৌকা টৌকাগুলো একটু দেখতে, আঁকতে। আউটডোর মানে সবসময় যে মানুষই আঁকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মানুষ বসে আছে, মানুষ কাজ করছে, এরমই আঁকতে হবে এরকম কোনো দরকার নেই। আউটডোর মানে আপনার আশপাশে যা রয়েছে সেটাকে নিজের মতন ইন্টারপ্রেট করার চেষ্টা করা, সেটাকে বোঝা, সেটা লজিকটাকে বোঝা, এইগুলি হচ্ছে আউটডোর। তো এই হচ্ছে সেই নৌকোগুলো, এগুলো সবই মাছ ধরার নৌকো। আজকে আমরা এই কয়েকটা নৌকো আঁকার চেষ্টা করি। প্রথমে এই পেন্সিল দিয়ে একটু রাফ রাফ করে আমি শেপগুলো নিয়ে নেব। তারপরে আমি ইঙ্কিং করব। এইভাবে মোটামুটিভাবে চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেটাকে একদম রাফ ওয়েতে নেওয়া। বাইরে এসে নৌকো আঁকার কারণ হচ্ছে যে ঘরে বসে যখন আপনি আঁকেন তখন নৌকোটা খুব লিমিটেড থাকে, নৌকোতে যে এত এলিমেন্ট থাকতে পারে সেটা আপনার মাথায় আসবে না যতক্ষণ আপনি বাইরে এসে সেগুলোকে স্টাডি করবেন, দেখবেন, নিজের মাথায় লোড করবেন। আর ছবি তোলা একরকম, আর ছবি আঁকা সম্পূর্ণ অন্য জিনিস। তো এই আমার রাফটা মোটামুটি হয়ে গেল। এরপর আমি ইঙ্কিং করার চেষ্টা করছি। আমার ফেভারিট পেন আমার স্ত্রী আমার উপহার দিয়েছিলেন, পার্কার। খুব ভালো পেন এটা একটা। তো এটা দিয়ে আমরা ইঙ্কিংটা করছি। ইঙ্কিং করার সময় মেনলি ফোকাস থাকে আমার যে কত কম দাগে বা কত কম লাইনে আমি আমার ভাষা, আমার যে ছবিটা সেটা ইন্টারপ্রেট করতে পারি। মোস্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে নজরটা থাকে। ইঙ্কিংটা মোটামুটি হয়ে গেলে আমি একটু মার্কার ইউজ করি, যেখানে একদম মোটা মোটা মানে জাস্ট ব্ল্যাক দরকার আমার, সেই জায়গাটায় আমি আর এই ইঙ্কটা ইউজ করি না। লাক্সারির একটা চিজেল মার্কার পাওয়া যায়, এইটা, সেইটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে। এইটা দিয়ে আমি করি এবং এই ফাইনাল একটা ব্রাশ পেন ইউজ করি, যাতে ওই একটা সেকেন্ড টোন, টু টোন মতন ইউজ করা যায়। তো এইভাবে আমি খুব সহজে এই নৌকোর জায়গাটা আঁকলাম। এটা আমার স্টাডিও হয়ে গেল। ভবিষ্যতে কখনো নৌকো ঘাট ফাট আঁকলে হয়তো নৌকোটা আমি খুবই ভালো আঁকতে পারবো বলে আমার বিশ্বাস। অন্তপক্ষে এই এলিমেন্টগুলো আমি দিতে পারবো, এই জলের জ্যারিকেন, এই জাল এরম করে রাখা রয়েছে, দাঁড়, বাঁশ, উপরটা পলিথিন দেওয়া, এইগুলো আর কি। এই দেখুন এইখানে এই নৌকোটা আলকাতরা মাখানো হয়েছে। আলকাতরা মাখানো হয় কারণ এটা ওয়াটারপ্রুফ হয়ে যায় এবং নৌকাটার লঞ্জিভিটি বেড়ে যায়। এই পেটের মধ্যে মাছ নিয়ে নৌকা ফেরে। তবে যেরকম পরিমাণ মাছ ভাবছেন সেরকম মাছ কিন্তু এখন আর পাওয়া যায় না। এইখানেও একটা সুন্দর নৌকা রয়েছে, চলুন চট করে এঁকে নেওয়া যাক। ওই একই প্রসেস। তো আমি একদম পুরো প্রসেসটা দেখাচ্ছি না, শেষ বেশ আমি প্রসেসিং দিয়ে শেষ করছি। ওই দেখুন ওইখানে একজন দাদা জাল গোটাচ্ছে। আমার এগুলো সম্বন্ধে বিন্দুমাত্র আইডিয়া নেই যে কী করে, মানে আমার তো হাতে ঘুড়ি সুতো অবধি পেঁচিয়ে যায়। সেখানে এরকম একটা অদ্ভুত জাল নিয়ে যে এরা কী করে প্রত্যেকবার খুলে ফেলে এবং আবার ওরকম মশারির মতন পুরো ছড়িয়ে মেলে আবার টেনে তোলে, এ এক অদ্ভুত প্যাশনের কাজ। আমার মনে হয় না সবাই আমরা করে উঠতে পারবো। শিল্পী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আঁকতে পারলে, গাইতে পারলে, নাচতে পারলেই বোধহয় শিল্পী, কিন্তু আমার মনে হয় সেটা নয়। শিল্পী মানে সামথিং ডিফারেন্ট। মানে সবাই শিল্পী, সবাই নিজের কাজটা শিল্পের মতো করেই করে। ওই দেখুন ওই যে দাদা ওখানেও জালটা বুনছে, তিনিও একজন শিল্পী। ওটা আমি আপনি হয়তো করে উঠতে পারবো না। আসুন দেখি একটু কথা বলা যাক, ওনাদের জীবন যখন দেখি জানতে পারা যায় কিনা। আমি এখানে আসি মাঝে মাঝে। তো এই তোমাদের নৌকোগুলো কি শুধু মাছ ধরার নৌকো? এখন তো শুধু মাছ ধরারই নৌকো আছে। এই নৌকোগুলোর নাম কি? হুম? নৌকোগুলোর নাম কি? নৌকো কোনো না নাম ওই যে নেই। বলে না ডিঙি হয়, তা সরু মুখের নৌকো হয়, এগুলো সব ডিঙি নৌকোই ধরতে গেলে। সব পেটের মধ্যে মাছ নিয়ে আসো না? হ্যাঁ, তোমাদের জাল বানাতে গুলিয়ে যায় না? মানে আমি তো ঘুড়ি সুতো হাতে জড়িয়ে যায়। না, এগুলো সব গুনার উপরে সব কিছু তো।
সাদা জাল লাল জাল সব আলাদা আলাদা না? হ্যাঁ, সব আলাদা আলাদা গুনে গুনে বাঁধতে হবে। আর এইটাকে কি বলে যেটা দিয়ে বুনছো? এটা এটা বলে তোয়েল বলে, অনেকে বলে খরচি বলে। এইটাই দিয়েই বুনতে হবে না? হ্যাঁ, এটা দিয়েই বুনতে হবে, এছাড়া বোনার রাস্তা নেই। এই জালের জন্য এইটাই হচ্ছে। সারাদিন ধরে জাল বুনবে, সারা রাত ধরে মাছ ধরবে নাকি? না, সারা রাত কোনো সিস্টেম নেই, আমাদের হচ্ছে জোয়ারের সঙ্গে সিস্টেম। আচ্ছা, এই জোয়ার হবে, জোয়ারের কেউ আগে চলে যাবে, কেউ জোয়ারের পরে যাবে। ক বছর ধরে করছো? অনেক, তাও ওই 25-30 বছর হলো। 25-30 বছর? হুম, ছোটোবেলার থেকেই এই কাজের সঙ্গেই যুক্ত। খুব খাটনি না? খাটনি তো আছে, খাটনি প্রচণ্ড। লাভ আগের মতন হয়? না, এখন কোনো লাভের কোনো নেই। মাছের দাম তো বাজারে বেড়েই যাচ্ছে। মাছের দাম বাড়লে কী হবে, মাছ তো উঠছে না, কী করবে? জালের দাম বেড়ে গেছে। ওই যে কারেন্ট জাল যেগুলো, হ্যাঁ। ইলিশ মাছের জাল, যেই জাল ছিল 400 টাকা 500 টাকা, ওই জাল 1200 টাকা বিক্রি হয়ে গেছে। এখানে তোমাদের সরকারের কোনো ভর্তুকি দেয় না? না যেমন চাষিরা ভর্তুকি পায়, না, আমাদের জেলেদের এই দিকে কোথাও পাওয়া যায় না। তোমার তো লাইফেরও রিস্ক আছে, ইন্স্যুরেন্সও কিছু থাকে না। না, ইন্স্যুরেন্সের কোনো, তো সবার যেরকম ইউনিয়ন টিউনিয়ন আছে তোমাদের কিছু নেই? আমাদের কোনো ইউনিয়ন নেই। হুম। এই কি যতগুলো নৌকা আছে হুম। ঘাটে, এক একটা ঘাটে হুম। সবার ঘাট ভাগ করা আছে এরিয়া। হুম। আমাদের এখান থেকে নবাবগঞ্জ, আচ্ছা, নবাবগঞ্জের ওই পাশ থেকে আবার ওদের ওইখানের, তার ওই পাশে বৈদ্যবাটির নৌকো। আমাদের এই ঘাট আর ওই ঘাট মিলে আমরা তুলি জাল। দু ঘাট মিলে। রাতের দিকেও মাছ ধরো? হ্যাঁ, যখন মাছ পড়ে ভয় লাগে না রাত্রিবেলা? গঙ্গাতে তো আমরা রাত্রিবেলা লঞ্চে উঠলেও ভয় লাগে, ও কালো জল ওরকম। জলের, তোমার গঙ্গার কোনো ভয় নেই। আর তোমাদের নেই আর কি, তোমরা সবারই ভয় নেই। কনফিডেন্স পেয়ে গঙ্গায় গেছো। তুমি যদি সাঁতার জানো, তোমারও ভয় নেই। কে জানে, কত জল দেখলে আমার ভয় লেগে যায়। এটা হচ্ছে তোমার নিজের এখন হ্যাঁ। ভয় লাগছে, তাই সময় বিশেষ হলে তোমার তখন কিছু করার নেই। কিছু করার নেই, চেষ্টা করতে হবে। সেইটাই, আমাদেরও তো ভয় লাগে। আমরা ধরো এই ঘাটে, আমাদের ঘাটে ঠিক আছে, কিন্তু অন্য সব জায়গায় গেলে আমাদেরও ভয় লাগে নামতে। হুম। কেন আমাদের এটা তো- চেনা জায়গা। হ্যাঁ, এটা চেনা জায়গা, তুমি নামতে হবে, কিন্তু অন্য জায়গায় তো নদীতে মাছ কমে গেছে না অনেক? অনেক কমে গেছে। ওইসব সার ফার সব ফেলে টেলে নোংরা করে নদী মাছ নষ্ট হয়ে গেছে। নোংরা পড়ে গেছে, তারপরে গঙ্গায় জল নেই তো, মেন হচ্ছে গঙ্গায় হ্যাঁ, জলটা নেই, গঙ্গায় স্রোত নেই আগের মতন। খারাপ লক্ষণ না? তারপরে জেলে হয়ে গেছে প্রচণ্ড। কী করবে বলো, চাকরি নেই, তুমি তো পড়াশোনা করেও এখানে কাজ করছো। একদম ইসে নেই, প্রচুর। এইখানে কটা নৌকো, তুমি ইসে হাওড়ার নিচে চলে যাবে, উলোবেরিয়ার ওই হুম। দিকটা, ছেয়ে আছে পুরো নৌকো। সে মানে তুমি নৌকো নৌকো হয়ে যেতে পারবে। যখন দুটো একটা মাছ পড়বে না, হুম হুম হুম। তুমি নৌকোর উপর দিয়ে নৌকো চলে যেতে পারবে। এরম নৌকো পড়ে? তো নৌকো হয়ে ওরে গেছে, বাবা। কী করবে বলো? ওইখানে আর এদিকে আসতে পারছে না? এইদিকে আর আসতে পারছে না। আর সব মাছ তো সমুদ্র দিক থেকেই ঢুকবে নাকি? হ্যাঁ, উল্টো দিকে তো মাছ নেই। মাছ সব ডায়মন্ড হারবার থেকেই ঢুকে। হুম, ওখানেই আটকে দিচ্ছে। তারপর ডায়মন্ড হারে যা মাছ ধরা এখন জেলে, হুম। মাছ মোটা আসতে পারছে না, একটু হচ্ছে main। না, চলো। ফাইনালি রাখালদার সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম যে এই যে মাছ, বাঙালির মাছের প্রতি আকর্ষণে সবই আছে, কিন্তু যারা আমাদের জন্য মাছ নিয়ে আসেন তাদের জীবনটা কিন্তু এরকম অত সুখের হয় না। তাদের সামান্য ইন্স্যুরেন্সটুকু পর্যন্ত নেই, ইউনিয়ন নেই, কিছু নেই। একটা বড় অংশের মানুষকে প্রতিটা দানা খুঁটে খুঁটে জোগাড় করতে হয়। এদের দিকে চোখ রাখবেন, নজর রাখবেন। শেখার জায়গাটা না সবার থেকেই আছে, আপনি সবার থেকেই শিখতে পারেন। আমার রিকোয়েস্ট থাকবে, যারা আঁকতে চাইছো তারা বাড়ি থেকে বেরো, মোবাইল থেকে বেরো, আশপাশে মানুষের সাথে কথা বলো, ইন্টারাক্ট করো, তাদের জীবন সম্বন্ধে শোনো। কারণ জীবন তোমাকে যা শেখাবে, এই মানুষগুলো তোমাকে যা শেখাবে, যে অভিজ্ঞতা দেবে,
সেগুলো তুমি গুগলে বা ইউটিউবে হয়তো খুব একটা খুঁজে পাবে না। আমি হয়তো এদেরকে নিয়েই মাঝে মাঝে কথাবার্তা বলবো। লাইফের প্রথম ভ্লগ এটা, জানি খুব বাজে হচ্ছে হয়তো, তাও যদি কারোর ভালো লাগে জানাবেন কেমন লাগলো। আর আমার এই ব্লগটা শেষ অবধি যদি কেউ দেখে থাকেন, যদি রাখালদার মতো মানুষগুলো সম্বন্ধে কেউ জেনে থাকেন, তাদের যদি কোনোভাবে উপকার করা যায়, যে সরকার অবধি পৌঁছানো যায়, যে এদের অন্ততপক্ষে একটা ইন্স্যুরেন্স, যারা এরকম একটা জীবন কাটায়, ঝড় জলের রাতে যায় ফিরে আসে, তাদেরও পরিবার রয়েছে, যদি কোনো ব্যবস্থা করা যায় দেখবেন। আজকের মতো এখানেই রাখি। নমস্কার।